ফার্স্টলি আমরা একটু জেনে নেব যে আমাদের মুখে কি কি দাঁত থাকে, কখন কখন ওঠে, এই বিষয়গুলি। তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধে হবে যে আক্কেল দাঁতটা কি, কখন ওঠে এবং কেন এটিকে আমরা আক্কেল বলছি। তো চেষ্টা করছি আমি একটা মডেলের সাহায্যে আপনাদেরকে বোঝানো। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি মডেল রয়েছে। এরকম একটি মডেল রয়েছে আমার হাতে। আপার জ এবং লোয়ার জ, মানে চোয়ালের উপরের পার্ট এবং চোয়ালের নিচের পার্ট, দুটি জ আমাদের মুখের মধ্যে থাকে। হাঁ করছে আমাদের উপরের জ বা উপরের পাটি, যেটা আমরা বাংলা সহজ কথায় বলে থাকি, এবং নিচের জ বা নিচের পাটি, এই দুটি পার্ট। এটিকে রিপ্লেস করছে এই মডেল। আমাদের সাধারণত মানুষদের ক্ষেত্রে দুটি ধরনের ডেন্টিশন থাকে। এক, ডেসিডুয়াস ডেন্টিশন বা বাচ্চাদের দাঁত যখন ওঠে সেই দাঁতগুলিকে আমরা ডেসিডুয়াস ডেন্টিশন বলি বা দুধে দাঁত বলে থাকি। এবং আরেকটা যেটা থাকে সেটা হলো পার্মানেন্ট ডেন্টিশন বা আমাদের অ্যাডাল্টদের মুখে যে দাঁতগুলি থাকে সেগুলিকে আমরা বলে থাকি পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। তবে এর মাঝখানে আরো একটি বিষয় রয়েছে, মিক্সড ডেন্টিশন। যখন মুখের মধ্যে দুধে দাঁত বা ডেসিডুয়াস টিথ এবং পার্মানেন্ট টিথ দুটোই থাকে, তখন আমরা মিক্সড ডেন্টিশন বলি। তাহলে বললাম ফার্স্ট যে ডেসিডুয়াস ডেন্টিশন বা দুধে দাঁত যখন মুখের মধ্যে থাকে সেরকম একটা পিরিয়ড। নেক্সট একটা বললাম যে পার্মানেন্ট ডেন্টিশন বা পার্মানেন্ট টিথ যখন আমাদের মুখের মধ্যে থাকে স্থায়ী দাঁত। আর দুটো মিলিয়ে মানে মাঝের যে পিরিয়ডটি থাকে, কিছু দাঁত থাকে দুধে দাঁত, কিছু দাঁত থাকে পার্মানেন্ট দাঁত, সেই ডেন্টিশনকে আমরা বলে থাকি মিক্সড ডেন্টিশন। এই তিন ধরনের মোটামুটি ডেন্টিশন থাকে। তবে মেনলি আমরা কথা বলবো ডেসিডুয়াস ডেন্টিশন এবং পার্মানেন্ট ডেন্টিশন, এই দুটি বিষয় নিয়ে। নেক্সট যেটা আমি বলার চেষ্টা করব যে দুধে দাঁত বা ডেসিডুয়াস ডেন্টিশনে আমাদের মোটামুটি দাঁত থাকে মানুষদের ক্ষেত্রে 20টা দাঁত থাকে। দুধে দাঁত যেটাকে আমরা বলে থাকি বাচ্চাদের মুখে আমরা দেখতে পাই। নেক্সট পার্মানেন্ট ডেন্টিশন বা স্থায়ী দাঁত যেটা থাকে বড়দের মুখে, মোটামুটি 32টা থাকে। এটা হতে পারে 31টা, হতে পারে 30টা, কারো কারো আবার একটা এক্সট্রাও থাকে, মানে সেটা 33ও কিন্তু হতে পারে। অনেক সময় সুপার নিউমারিটি থাকে, তো সেক্ষেত্রে 33ও হতে পারে। তো আমরা ধরে নেব যে 32 মোটামুটি দাঁত থাকে 32। এবার আসছি যে মানুষের বয়স বা এবার আসছি যে বাচ্চাদের বয়স যখন 6 থেকে 7 বছর হয়, সেই সময় কিন্তু দুধে দাঁতগুলি আস্তে আস্তে পড়তে শুরু করে এবং নতুন যে দাঁত সেগুলি আসতে শুরু করে। প্রথমে বাচ্চাদের মুখের সামনের দিকের দাঁতগুলি, নিচের চোয়ালের সামনের পাটির দাঁতগুলি পড়তে শুরু করে 6 থেকে 7 বছর বয়সে এবং নতুন পার্মানেন্ট দাঁত আসতে শুরু করে। এবং মোটামুটি 12 থেকে 13 বছর বয়সে গিয়ে কিন্তু পার্মানেন্ট দাঁতগুলি কমপ্লিটলি মুখের মধ্যে চলে আসে। তবে এখানে একটা বিষয় বলার রয়েছে যে পার্মানেন্ট দাঁত বলতে ফার্স্ট থেকে 7 বা আমরা যদি বলি যে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। মোলার মানে সেকেন্ড মোলার অব্দি কিন্তু দাঁত চলে আসে মোটামুটি 12 থেকে 13 বছর বয়সের মধ্যে। মানে সেক্ষেত্রে কিন্তু দাঁতের সংখ্যা হয় 28টা। এর আগে একটু আমি যেটা বলার চেষ্টা করব যে বুঝতে আপনাদের সুবিধে হবে, যে আমরা যদি এরকম একটা মডেল ধরে নিই, মডেলের মোটামুটি আমরা 4টে কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। এরকম মডেলটাকে আমরা যদি এরকম একটা ইমাজিনারি লাইন কল্পনা করি বা ড্র করি, সেক্ষেত্রে কিন্তু 4টে কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। ফার্স্ট কোয়াড্রেন্ট ডান দিকে রইল, সেকেন্ড কোয়াড্রেন্ট আপার উপরে, থার্ড কোয়াড্রেন্ট নিচে বাম দিকে এবং ডান দিকে ফোর্থ কোয়াড্রেন্ট নিচে। 4টে কোয়াড্রেন্টে আমরা ভাগ করছি। সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কোয়াড্রেন্টে 8টা করে দাঁত থাকে। 8 4 32, মানে টোটাল দাঁতের সংখ্যা হলো 32। ফার্স্ট কোয়াড্রেন্টে 8টা দাঁত, সেকেন্ড কোয়াড্রেন্টে 8টা দাঁত, থার্ড কোয়াড্রেন্টে 8টা দাঁত এবং ফোর্থ কোয়াড্রেন্ট যেটা রয়েছে সেটাতে রয়েছে 8টা দাঁত, মানে টোটাল 32টা দাঁত। আমি বললাম যে 12 বছর থেকে 13 বছর বয়সের মধ্যে কিন্তু পার্মানেন্ট দাঁতগুলি চলে আসে, এক্সেপ্ট থার্ড মোলার বা উইজডম টিথ ছাড়া। তার মানে হলো 7টা দাঁত কিন্তু মোটামুটি প্রতিটি কোয়াড্রেন্টের চলে আসছে 12 থেকে 13 বছর বয়সের মধ্যে। যে দাঁতটি বাকি রইল থার্ড মোলার, সেই থার্ড মোলার আসতে কিন্তু সময় লাগে অনেকটা বেশি। মানে থার্ড মোলার আস্তে আস্তে মোটামুটি 17 থেকে 25 বছর বয়সের মধ্যে কিন্তু এই থার্ড মোলার মুখের মধ্যে আসে। এবং থার্ড মোলার যখন মুখের মধ্যে আসে তখন কিন্তু প্রচন্ড ভাবে পেন হয় বা ব্যথা হয়। অনেক সময় মাড়ি ফুলে যায় এবং
সেই কারণের জন্যই কিন্তু আমরা এটিকে বলে থাকি আক্কেল দাঁত, বা বাংলা সহজ কথায় আমরা বলে থাকি, একটা প্রবাদ রয়েছে যে আক্কেল হওয়া। আর সেই কারণের জন্যই কিন্তু আমরা বলে থাকি আক্কেল দাঁত। একটু সামারি আকারে ছোট করে বোঝানোর চেষ্টা করব যে আক্কেল দাঁত কখন ওঠে, তাহলে একটু বলে দেবো যে 17 থেকে 25 বছর বয়সের মধ্যে সাধারণত আক্কেল দাঁত আমাদের মুখের মধ্যে আসে। বাকি যে দাঁতগুলি 28টা দাঁত, মানে 32টা দাঁতের 4টে দাঁত হলো আক্কেল দাঁত বা থার্ড মোলার। প্রত্যেকটা কোয়াড্রেন্টে একটা করে, আপারে একটা থাকছে রাইট সাইডে, সেকেন্ড কোয়াড্রেন্টের আপারে একটা থাকছে, থার্ড কোয়াড্রেন্টের লোয়ারে একটা থাকছে এবং ফোর্থ কোয়াড্রেন্টের একটা থাকছে। এই 4টে হলো আক্কেল দাঁত যেটা আমাদের মুখের মধ্যে থাকে, বা থার্ড মোলার। এই থার্ড মোলার ছাড়া বাকি যে দাঁতগুলি রয়েছে সেগুলি কিন্তু প্রত্যেকটি 12 থেকে 13 বছরের মধ্যে মুখের মধ্যে মোটামুটি চলে আসে। আরো একটা বিষয়, যে এই আক্কেল দাঁত কখনো কখনো কিন্তু 25 বছরের পরেও মুখের মধ্যে আসতে পারে। আক্কেল দাঁত যেহেতু প্রচন্ড ব্যথা দেয়, ওঠার সময় প্রচন্ড পেইন হয়, অনেক সময় মাড়ি ফুলে যায়, প্রচন্ড কষ্ট হয়, আর সেই কারণের জন্য কিন্তু আমরা এটিকে বলে থাকি আক্কেল দাঁত, আক্কেল হওয়া বা উইজডম টিথ। এটি গেল বিষয় আক্কেল দাঁত কেন বলা হয়। আক্কেল দাঁত যখন মুখের মধ্যে বের হয় তখন কিন্তু কিছু সাইন দেখা যায়, যেমন প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, অনেক সময় মাড়ি ফুলে যায়, এবং অনেক সময় কিন্তু গাল ফুলে যায়, খেতে অসুবিধে হয়, হাঁ করতে অসুবিধা হয়, প্রচন্ড পরিমাণে টান পড়ে মুখের মধ্যে, এবং কোনো কোনো সময় কিন্তু জ্বরও আসতে পারে। সেক্ষেত্রে একটা বিষয় একটু উল্লেখ করে দেব যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁত ওঠার সময় বেশিরভাগ জনের ব্যথা হয়, খুব কম জনের থাকে ব্যথা হয় না। যাদের ক্ষেত্রে মুখ বা মুখের যে চোয়ালের হাড় রয়েছে সেটা যথেষ্ট পরিমাণে জায়গা থাকে বা ঠিকঠাক থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আক্কেল দাঁত বেরোনোর জায়গা থাকে, তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হয় না, মানে ওই জায়গায় আক্কেল দাঁত ঠিকঠাক ভাবে বেরিয়ে আসতে পারে বা অ্যাকোমোডেট হয়ে যায়। কিন্তু যাদের মুখের মধ্যে জায়গা ছোট রয়েছে, চোয়ালের হাড় ছোট রয়েছে, তাদের ক্ষেত্রে দাঁত অনেক সময় বেরোতে পারে না, বেরোনোর মতো ঠিকঠাক পরিমাণে জায়গা পায় না। আর সেই কারণেই কিন্তু প্রচন্ড ব্যথা হয়, এলোমেলো ভাবে দাঁত বেরোতে থাকে, ম্যালোক্লুসাল হয়, এবং সঙ্গে সঙ্গে প্রচন্ড ব্যথা, মাড়ি ফোলা থাকে, হাঁ করতে অসুবিধে হয়, জ্বর হয় কোনো কোনো সময়, কোনো কোনো সময় ক্রিসমাস হয়ে যায়, পেশেন্ট একেবারেই মুখ খুলতে পারেন না, গলা ব্যথা হয়, এবং অনেক সময় হয় গাল প্রচন্ড ভাবে ফুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোয়ার বা নিচের পার্টের আক্কেল দাঁতগুলির ক্ষেত্রেই এই সমস্যাটি বেশি দেখা যায়, এবং এই ধরনের সিচুয়েশন বা কন্ডিশনকে আমরা বলে থাকি পেরিকোরোনাইটিস। পেরিকোরোনাইটিস আবার আবার উল্লেখ করলাম, এই পেরিকোরোনাইটিস মানেই হলো মাড়ি থেকে যখন আক্কেল দাঁতটা বেরোচ্ছে তখন প্রচন্ড ব্যথা হচ্ছে, গাল ফুলে যাচ্ছে, জ্বর আসছে, পেশেন্ট হাঁ করতে পারছেন না, কিছু খেতে পারছেন না, গলা ব্যথা হচ্ছে, ওপর থেকে গাল ফুলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা প্রচন্ড ভাবে ব্যথা, একটা বেদনাদায়ক সিচুয়েশন তৈরি হয়। একেবারেই তাই, যখন প্রচন্ড ব্যথা হয় তখন কিন্তু ইনফেকশন হতে পারে। অনেক সময় হয় যখন এই ধরনের পেইন হয় পেশেন্টের মুখে, তখন পেশেন্ট আর ঠিকঠাক করে ব্রাশ করতে পারেন না, ঠিকঠাক করে খাবার খেতে পারেন না, এবং ঠিকঠাক ভাবে কুলকুচি করতে পারেন না খাওয়ার পর। সেক্ষেত্রে কিন্তু ফুড পার্টিকেলস ওই জায়গায় জমতে থাকে এবং প্রচন্ড ইনফেকশন হয়। অনেক সময় হয় যে ওই জায়গায় পুজ তৈরি হয়, পেরিকোরোনাল অ্যাবসেস তৈরি হয়, কখনো কখনো আবার স্পেস ইনফেকশনও তৈরি হতে পারে, মাড়ি প্রচন্ড ফুলে যায়, পুজ হয়। তো সেক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন অবশ্যই থাকে। এই ধরনের মাড়ি ইনফেকশন হলে বা আক্কেল দাঁতের জন্য ইনফেকশন হলে কমপ্লিকেশন হতে পারে। মূলত পেরিকোরোনাল অ্যাবসেস তৈরি হয়, যেটা আমি একটু আগেই বললাম যে প্রচন্ড ব্যথা হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, পুজ তৈরি হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সাধারণত এই ধরনের পেইন বা ব্যথা যখন হয় আমরা সাধারণত পেশেন্ট কে বলি কিছু ঘরোয়া উপায় ফলো করার জন্য। তার মধ্যে জেনারেলি যেটা প্রথম একদম প্রিলিমিনারি যেটা বলে থাকি যে হালকা গরম জল করে ওর মধ্যে একটু লবণ ফেলে দিন এবং ভালো করে এটিকে কুলকুচি করতে থাকুন। দিনে ৩-৪ বার করে কুলকুচি করুন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় যে পেইনটা অনেকটা রিলিফ হয়ে যায়, এই আক্কেল দাঁতে যে ব্যথাটা হয় এটা অনেকটা রিলিফ হয়ে যায়। আবারও বলি অনেক সময় পেশেন্টকে, যদি বাড়িতে যদি ক্লোভ অয়েল থাকে বা লবঙ্গ তেল থাকে সেক্ষেত্রে ওই জায়গায় আপনি একটু অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে ব্যথাটা অনেকটা কমে যায়।
ফ্রিজের বরফ বা বরফ কুচি বা আইস কিউব থাকলে সেটিকে রুমালের মধ্যে বা সুতির কাপড়ে নিয়ে বাইরে থেকে আপনি একটু একটু করে কোল্ড কম্প্রেশন করুন বা বরফে সেঁক দিন। সহজ কথা, বরফে সেঁক দিন আস্তে আস্তে করে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফোলাটা কমে যায়, ব্যথাটা অনেকটা কমে যায়, পেশেন্ট অনেকটা রিলিফ পান। এছাড়াও যদি ধরুন পেশেন্ট ডক্টরের কাছে যেতে পারছেন না, ওই সময় কোনো কারণে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ২-৪টি ঘরোয়া উপায় তিনি অবলম্বন করতেই পারেন। যেমন যদি বাড়িতে লবঙ্গ থাকে, সেই লবঙ্গ ওই জায়গাটা একটু কামড়ে ধরে থাকতে পারে, বা একটু আগেই বললাম যে লবঙ্গ তেলও থাকলে উনি ওখানে এপ্লাই করতে পারেন। এছাড়াও যদি রসুন থাকে, রসুন ওই জায়গায় একটু থেঁতো করে ওর মধ্যে একটু লবণ দিয়ে কিন্তু ওই জায়গায় একটু এপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে ব্যথা অনেক সময় কমে যায়। তবে পেইন হলে অবশ্যই আপনি ডেন্টিস্টের কাছে যাবেন। গাল ফুলে গেলে, মাড়ি ফুলে গেলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবেন। অবহেলা করবেন না। কারণ সেক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা বাড়তে, বাড়তে বা ইনফেকশন হতে, হতে কিন্তু আপনার মুখ প্রচন্ড একেবারে বন্ধ হয়ে যেতে পারে। মানে হাঁ করতে পারবেন না, খাবার খেতে পারবেন না। তো সে ধরনের সমস্যা তো হতেই পারে। তো সেজন্য যখনই ব্যথা হচ্ছে চেষ্টা করবেন ডেন্টিস্টের কাছে ভিজিট করুন এবং ডক্টর দেখান।